তার সাথে কোথাও ঘুরতে গেলে সে আমাকে মানে সব টাকা খরচ সে বহন করতো, এবং কি আমি বাসায় যাবো আমার কাছে গাড়ি ভাড়াটাও ভাইয়া থাকতো না, বহন করতো। আমাকে ডিভোর্স 3 বার দিছে, ডিভোর্স আমাকে বিয়ে করছে 4 বার। আমি রাজি হয়ে আমরা আবার পালাবো। এটা হচ্ছে বড় বাচ্চা রেখে ছোটটা নিয়ে পালাবে, বাচ্চা ফেলে চলে আসছে, বাচ্চা রেখে চলে আসছে। তখন আমি জানতাম না যে ডিভোর্স দেওয়া ছাড়া মানে বিয়ে হয় না, এটা আমি জানতাম না। তাকে একটা লকআপে রাখে, আমাকে একটা লকআপে রাখে। লকআপে থাকাকালীন আমরা পাশাপাশি ছিলাম। তো আমরা ওই লকআপে মানে আমাদের কথা চলতে থাকে, আমরা এখান থেকে বের হলে আমরা আবার যোগাযোগ করবো কিভাবে। সে আমাকে একটা নাম্বার দেয়, মুখস্থ করতে বলে, এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে আমি যোগাযোগ করতে পারবো। দরকার হলে সে গলায় ছুরি ধরবে, তারপরেও সে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তো একটা নুপুর ছিল, আর নুপুরটা খুলে দিচ্ছে যে এটা বিক্রি করে তুমি লক্ষ্মীপুর পর্যন্ত যাইও। বলে যাওয়ার হয়েছে তুমি ভুলে যাও, আমাকে বলতেছে এই কথাটা। আমি তো কি, আমি যার জন্য এত রিস্ক নিলাম, আর যে সবার সামনে বলছে যে আমাকে সারা চলবে না, আমার কাছেই যাবে, সেই কথা আমাকে বলতেছে। সম্পর্কে কি হতো আপনার? আমার সম্পর্কে দুঃসম্পর্কে চাচি হতো। হাত জোর করে বলি, আমাকে পছন্দ না করে, আমার সাথে থাকতে না চায়, তাহলে আমার বিন্দু মাত্র কোনো ইয়া নাই, মানে ওকে বিরক্ত করার কোনো ইচ্ছা নাই। কিন্তু ওরা যদি কেউ জোর করে আটকে রাখে, আমি তো আমার মতো কাছে তো দেওয়ার মতো কিছু নাই। আমার মূল্যবান জিনিস আছে, আমার শরীরে কিডনি আছে, লিভার আছে, এগুলো যদি কোনো মানুষের দরকার হয়ে থাকে, আমি এগুলোর বিনিময়ে মুখেতে একটা বার শুনতে চাই আমাকে চায় নাকি না চায়, শুধু এই কথাটা শুনতে চাই। আর যদি তাকে কেউ জোর করে আটকে রাখে, ভাই এই ভিডিওটা তো অনেক হাজার হাজার মানুষ দেখে, আরজে নীরব ভাইয়ের এই প্রোগ্রামটা, তো কেউ যদি দয়াবান হয় অন্তত ওকে আমার কাছে দেওয়ার দরকার না, আমার সাথে সংসার করার দরকার না। ওকে যদি অন্য কেউ জোরকে আটকে রাখে, ও যেন ওই লোকটার থেকে ওই রক্ষা পায়, অন্তত এতটুকু উপকার করেন কেউ ভাই, আমার অন্তত এতটুকু উপকার করেন। আমার আর কিছু চাই না ভাই, ওর একটু আমার সাথে একটু যোগাযোগ করে দিন। ও যদি আমারও বলে যে আমার দরকার নেই, তাহলে আমি আর কখনো কোনোদিন ওর সামনেও আসবো না, শুধু আমার এতটুকু উপকার করেন। শুনলে অবাক হবেন, 4 বার বিয়ে একজন মানুষকে, এবং তারপরেও সম্পর্কটা টিকে নেই। এরকম একটা অদ্ভুত গল্প আপনি আজকে শুনতে শুরু করলেন। আমরা বলি আমাদের ছোট্ট প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি যত রকমের অন্যায় আছে সেগুলোকে প্রতিরোধ করার, সেগুলোকে প্রতিবাদ করার। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করবেন এবং লিখবেন আপনার কোনো কথা বলার থাকলে। আর আমাদের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমেল নম্বর আছে, সাথে চাইলে পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। কী নাম আপনার? অন্তর। অন্তর ভাই, 4 বার বিয়ে করা লাগলো কেন? আমি প্রথম থেকে বলি। জি। মেয়েটাকে আমি প্রথম দেখি 2010 সালে, লক্ষ্মীপুরে দেখি। তো আমি তখন ঢাকায় ছিলাম, কোনো এক কারণে লক্ষ্মীপুরে যাওয়ার পরে তার সাথে প্রথম দেখা। সে ছিল আমার এক রিলেটিভের ওয়াইফ। আপনার আত্মীয়ের বউ? জি জি। তো সম্পর্কে কি হতো আপনার? আমার সম্পর্কে দুঃসম্পর্কে চাচি হতো। ওকে। জি। তো আমি ওখান থেকে লক্ষ্মীপুর থেকে আবার ঢাকা ব্যাক করি। 2011 সালে আমি একেবারে লক্ষ্মীপুরে চলে যাই। যাওয়ার পরে আমি ওই ওদের বাসার পাশে আমাদের বাসা নেওয়া হয়। তো বাসা নেওয়ার সময় যে তার সাথে আমার সবসময় দেখা হইতো, যেহেতু সে আমার আত্মীয়র ওয়াইফ, ওই বাসা যাওয়া আসা পড়তো। তো তার প্রতি আমার মানে ভালো লাগা কাজ করতো, কিন্তু এমন না যে অন্য কিছু ভালো লাগার মধ্যে অন্য কিছু ছিল। তার প্রতি ভালো লাগা মানে এ ছিল যে মানে সম্মান, আন্তরিকতা, শুধু এতটুকু। তো তখন কি আপনি প্রপোজ করে ফেলছেন? না, আমি কোনো প্রপোজ করিনি। তো তাকে দেখতাম যে তার হাজব্যান্ড সবসময় মানসিকভাবে টর্চার করতো, ডিভোর্স দিয়ে দিবে, এগুলো বলতো বারবার। তো আমি চিন্তা করছি এটা তো ইসলামিকভাবে জায়েজ আছে, যে সে যেহেতু আমার দুঃসম্পর্কের চাচা, তো আমি তাকে চিন্তা করছি এই লোকটা যদি মহিলাটাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি তাকে বিয়ে করব। আমি এই সিদ্ধান্ততে তাকে একসময় এই বিষয়টা জানাই। সে আমাকে মানাও করে নাই, হ্যাঁও বলে নাই। তো এইভাবে আমাদের চলতে থাকে, কথা চলতে থাকে। এক পর্যায়ে সে আমার কথা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার কিছুদিন পর আমি জানতে পারি সে প্রেগনেন্ট। তারপর আমার কথা হইতো, মানে সে বলতো বাচ্চা রাখবে না। তো এক পর্যায়ে এরকম ওই লোকটা জেনে যায় আমাদের সম্পর্কের কথা। তো অনেক ঝামেলা হওয়ার পরে আমরা ওই বাসা থেকে চলে যাই, অন্য জায়গায় চলে যাই। যার পর অনেক দীর্ঘদিন তার সাথে আমার আর যোগাযোগ হয় না। তো কোনো একভাবে আবার তার সাথে আমার যোগাযোগ শুরু হয়। তো ওই লোকটা মানে যতবারে এভাবে যোগাযোগ হতো, মানে কোনো না কোনোভাবে ধরা খেয়ে যেতাম, আবার বন্ধ হয়ে যেত। তো এরকম করতে করতে তার বাচ্চাও হয়। বাচ্চা হওয়ার পরে তার সাথে আমার কথা হয়। বাচ্চা যখন প্রেগনেন্ট ছিল তখনই কথা হয়। সে বলছে বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চাকে রেখে চলে আসবে, এমন কিছু আর কি।
তো এভাবে আমাদের কথা চলতে থাকে। এরকম করতে করতে মানে যতবার তার সাথে আমার কথা হয় কোনো না কোনোভাবে কিছুদিন পরে আবার সে ধরা খেয়ে যায়। তো এক পর্যায়ে এরকম করতে করতে মানে অনেক লং টাইম, এটা আমি 2010 সাল থেকে শুরু করছিলাম কথাটা, 2011 সাল তার সাথে আমার সাথে রিলেশন। তো এরকম করতে করতে মানে 2017 সাল হয়ে যায়। তো এর মধ্যে আমি বেকার থাকি, আমার কাজ থাকে না। সে আমাকে বলে যে আমি প্রতিষ্ঠিত হলে সে আমার কাছে আসবে। এর মধ্যে আমি কয়েক জায়গায় কাজেরও ট্রাই করি, যেহেতু আমার কোনো ওরকম সার্টিফিকেট নাই, তো আমি ওরকম ভালো কোনো কাজ পাই না, নর্মাল কাজ পাই। তো এগুলো দিয়ে তো আর সংসার চলবে না। তো আমি ওয়েট করতে থাকি যে আরও ভালো ইয়ার জন্য, কিন্তু হয় না কাজ, কারণ যেহেতু আমার কোনো ওরকম সার্টিফিকেট নাই। তো এক পর্যায়ে এরকম করতে করতে মানে আমরা আমাদের মানে সম্পর্কটা মানে অন্যরকম টাইপের হয়ে গেছে, যে এভাবে ঝুলে থাকার মতো আর ঝুলে থাকা যায় না। সে আমি সিদ্ধান্ত নিই যে টাকা থাকুক আর না থাকুক আমরা চলে যাব। এক সিদ্ধান্ত নিয়ে এটা যে চলে যাব। 2017 সালে আমার কাছে একদমই টাকা থাকে না, মানে অল্প একদম সামান্য, এটা মানে বলার কিছু নাই। সে কিছু টাকা নিয়ে সে আমার সাথে চলে আসে 2017 সালে। 17 সালে আমরা কুমিল্লা চলে যাই। তখন কি ডিভোর্স হয়ে গেছে তাদের? না না, ডিভোর্স হয় না। তখন আমি জানতাম না যে ডিভোর্স দেওয়া ছাড়া মানে বিয়ে হয় না, এটা আমি জানতাম না। আচ্ছা, আপনার বয়স কত তখন? তখন আমার 11তে ছিল, আমার 16 বছর চলতো। 17তে তাহলে মানে 17 বছর আপনার বয়স? না না, 11 কথা বলি, 11তে আমার 17 বছর চলতো, ওই 16 বছর চলতো 11 সালে। তো 11 সালে যদি 16 বছর চলে তাহলে 2017 সালে ধরেন 11 টু 17 প্লাস 16, 32 বছর। না 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 না, 16 তখন তো আমার 11 সালে চলতো 16 বছর। 16, হ্যাঁ 2017 সালের কথা আমি বলতেছি। ও 16 প্লাস 7, না 12, 11, হ্যাঁ এরকমই ধরেন 22, 21, 22, আচ্ছা হ্যাঁ এরকম টাইপের। 22 বছর। তো আর মেয়ের বয়স কত? মেয়ের বয়স 20 এরকম। তো আমরা চলে যাই, যে কথা মানে পরে তার থেকে মানে আমার টাকা নিয়ে চলতে নিজের থেকে লজ্জা লাগতো। তো যেহেতু বাংলাদেশে এরকম কিছু হলো, ছোটোখাটো হলে কয়েকদিন মেয়ে যদি অন্য জায়গায় চলে যায় তাকে আর কে খুঁজে না। তো আমি আমার একা মানে পরিচিত এক লোককে কল দিয়ে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, সে আমার বিকাশে টাকা পাঠায়, 10,000 টাকা পাঠায় সম্ভবত। তখন 2017 সালের কথা তো আমার ঠিক খেয়াল নাই কত টাকা পাঠায়। তো তখনও মেয়ের ডিভোর্স হয় নাই? না না, আর বাচ্চাকে নিয়ে আইছে সাথে? না না, বাচ্চাকে নিয়ে আসে। বাচ্চাও নিয়ে আসে। কতদিন বয়স বাচ্চার তখন? বাচ্চার বয়স তখন 4-5 বছর হবে। আচ্ছা, বাচ্চা ফেলে চলে আসছে? বাচ্চা রেখে চলে আসছে। ওকে। তো তাকে আমি বিয়ে করি ওখানে। ও তার আগে আমরা 2বার অ্যাফিডেভিট করি, কোর্টে অ্যাফিডেভিট করি। তার ডিভোর্স না হওয়া সত্ত্বেও আমি কোর্টে 2বার অ্যাফিডেভিট করি। তো সে চলে আসার পর আমরা কাজীর কাছে বিয়ে করি। ওকে। বিয়ে করার পরে এভাবে চলতে থাকে। তো যখন 21 দিন চলে, 21 দিন আগে আমি আমার সিমটা চালু করি। আগের সিম আমার যেহেতু সিমটা বন্ধ ছিল, আগের সিম চালু করে চিন্তা করছি এতদিন হয়ে গেছে আমাদের আর খুঁজবে না। সিমটা চালু করার পর আমি আমার কিছু টাকা উঠাই বিকাশ অ্যাকাউন্ট থেকে। উঠানোর পর আমি সিমটা আবার অফ করে দিই। তো তখন রমজান চলতেছে 2017 সালে। তো ঈদের আগের দিন আমার মানে তার কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগতেছে। তো আমি চিন্তা করছি আমার যেহেতু বিকাশ টাকা আছে আমি টাকাগুলো উঠাই, এখন তো আমাদের খুঁজবে না, সমস্যা নাই। চালু করিস আমার মোবাইলটা চালু করে আমরা একটা বড় বাসা নিয়েছিলাম, বাসার ভাড়া অনেক ছিল। তো চিন্তা করছিলাম ছোট একটা বাসা নিব, এটাও চিন্তা করে বাসা থেকে বের হই, আর বাজার করার লক্ষ্যে বাসা থেকে বের হই। তো যাক আমি বিকাশ থেকে টাকা উঠাই, আমি একটা বাসা দেখতে যাই। বাসা দেখে আমি যখন নিচে নামবো কিছু লোক আমাকে রাস্তায় আটকায়। আটকানোর পরে আমি মানে থতমত খাই যে কি তার কি ছিনতাইকারী না অন্য কিছু, অন্য কেউ। তার আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেয় এক পর্যায়ে আমাকে কোথায় ছিল, তো কোথায় আমি প্রথম বলতে চাইনি। পরে এক লোকে পরিচয় দেয়, উনি আইনের লোক। তো আইনের লোক পরিচয় দেওয়ার পরে মানে অনেকভাবে আমাকে বোঝানোর পরে বলছে যে মেয়ে যদি বলে আপনার কাছে থাকবে তাহলে আর আমরা বিরক্ত করব না, চলে যাব। তো যাক আমি তার কথা বিশ্বাস করি, আমি আমার বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে তখন কিন্তু তার আগে ওই হাজব্যান্ডটা ছিল না, মানে যখন আমাকে ধরছিল ওই লোকটা কোথা থেকে তাদের সাথে চলে আসে, আমার যে বাসায় থাকে ওই বাসায় চলে আসে। তো ওখানে ওই যে আমার মানে ওয়াইফে বলি, তার সাথে মানে ওই তার আগের হাজব্যান্ডের অনেক বাক বিতণ্ড হয় ওখানে। ওই মেয়ের কথা হচ্ছে কোনোভাবে সে যাবে না। তো ওই লোকগুলো তর্কতর্কির মধ্যে আমাকে বলে কি থানায় যেতে হবে, থানায় যেতে হবে। থানায় যদি মেয়ে বলে আমার পক্ষে বলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো ডিস্টার্ব করা হবে না। তো আমাদেরকে সিএনজি একটা করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে বিশ্বাস করবেন না ভাইয়া, আমি সিএনজির থেকে নামি নাই, আমাকে পুলিশে রাস্তাতে মানে থানার বাইরে মার শুরু করছে। মানে কি বলবো, এমন মার কোনো বড় আসামিকেও মারে না, আমাকে এত মারতেছে। তো মারতে মারতে এক পর্যায়ে আমাকে মানে লকআপে রাখে, আমাকে একটা লকআপে রাখে ভিন্ন ভিন্ন। তো আমি
আমি তাদের পা পর্যন্ত ধরি, ভাই আমাকে যা ইচ্ছা তা করেন মারেন, ওরে লকআপে ঢুকেন না, ঠিক আছে, ওর তো কোনো দোষ নাই, দোষ আমার যা। তো তারপর তারা কথা শুনে নেয়, তাকে একটা লকআপে রাখে, আমাকে একটা লকআপে রাখে। লকআপে থাকাকালীন আমরা পাশাপাশি ছিলাম, মানে মাঝখান দিয়ে একটা ওয়াল ছিল পাশাপাশি। তো আমরা ওই লকআপে মানে আমাদের কথা চলতে থাকে, আমরা এখান থেকে বের হলে আমরা আবার যোগাযোগ করবো কীভাবে, ঠিক আছে। সে আমাকে একটা নাম্বার দেয়, মুখস্থ করতে বলে, এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে আমি যোগাযোগ করতে পারবো। আর সে আমাকে বলছে যে দরকার হলে সে গলায় ছুরি ধরবে, তারপরেও সে আমাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাবে। মানে এইভাবে আমাদের কথা হইতে থাকে। তো তখন রোজা ছিল, ও রোজা রাখছিল। যখন ইফতারের টাইম হয়েছে, ওর জন্য সম্ভবত কেউ খাবার দিছে, আর ও খাবারগুলো আমার জন্য পাঠাই দিছিল। পরবর্তীতে এখন আমি মানে বাইরে কী হইতেছে আমরা তো আর জানি না। এখন আমি ভাবতেছি যে আমি বাইরে হলে নিয়ে যাবে ওরা, আমি বের হলে আমি লক্ষ্মীপুর আসবো কীভাবে, আমার কাছে কোনো টাকা না, আমার টাকা যেগুলো ছিল ওই লোকগুলো আমার পকেট থেকে টাকা সব নিয়ে গেছে। পায়ে একটা নুপুর ছিল, আর নুপুরটা খুলে দিচ্ছে যে এটা বিক্রি করে তুমি লক্ষ্মীপুর পর্যন্ত যাইও, ঠিক আছে। ভাই আমি ওর থেকে ওর পায়ের নুপুরটা বিক্রি করে কীভাবে লক্ষ্মীপুরে যাবো বলেন, এটা বিক্রি করে, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব? তো আমি এটা মানে রাজি হই না, আমি বলি না থাক লাগবে না। ওর একটা বান্ধবীর কথা বলে ওর সাথে যোগাযোগ করো, যে বললো 500 টাকা তোমার জন্য পাঠানোর জন্য আমি দিয়ে দিব ওকে, বলছে 500 টাকা দেওয়ার জন্য। তো যাক আমাদের এইভাবে কথা হয়। তখন রাত হওয়ার পরে লকআপ থেকে নিয়ে যাওয়া হয়। তো আমি লকআপ থেকে দূর থেকে দেখি ওসি রুমে নেওয়া হয়, কি বলে আমি তার দূর থেকে কিছু শুনি না। কিছুক্ষণ পর আমাকেও লকআপ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এখন আমাকে আমার সামনে জিজ্ঞেস করে আপনি কি করতে চান। আমি ওর সাথে আসছি, আমি ওর সাথেই যাবো, যেহেতু আমি ওর সাথে আসছি। এখন আমাকে বলে কি তুই কি করতে চাস। তো এখন আমি মানে মারছিল, তো আমি মানে আতঙ্কে মানে ভয়ে বলে ফেলছি আপনারা যা বলেন, ঠিক আছে। ওসিকে বলি, ওসি বলে তাহলে ডিভোর্স দিতে হবে, আমাকে বলে। তো আমি বলি না এটা আমি পারবো না, অন্য যা বলেন তা পারবো, কিন্তু আমি এটা পারবো না। এই কথা বলছে আমাকে ওখানে মানে ইচ্ছা মতো আবার মাইর শুরু করছে ভাইয়া। আমার পায়ে এখনও সমস্যা, এটা 2017 সালের কাহিনী, আমি এখনও ঠিকমতো হাঁটতে পারি না আমার ওই পায়ের ব্যথার জন্য। তো আমাকে এরকম মারতে তারপর আমি মানে কোনোভাবে বললাম যে আমি ওরে ডিভোর্স দিব। আমারে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে কারেন্টের শক দেয় যে ওই মেশিনগুলো বের করার পর আমাকে বলে যে মানে একটা বাজে কথা বলে যে তুই ডিভোর্স দেওয়া লাগবে না, তোকে এমনি তোর ওই জিনিসটা না থাকলে তো মানে তোকে এমনি ডিভোর্স দিয়ে মেয়ে চলে যাবে, একটা বাজে একটা কথা বলে। তো আমি ভয়ে বলি আচ্ছা ঠিক আছে আপনারা যেটা বলেন ওইটা। তো আবার আমারে নিয়ে আসা হয়। কারেন্টটা একবার একবার না দুইবার শক দেওয়া হয় ভাই আমারে। তো আমার আবার মানে ওই যে রুমে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর আমাকে বলে কি ওর পায়ে ধরে বল মা আমার ভুল হয়ে গেছে। আমি তো এই কথা কোনোভাবে বলবো না, যেহেতু আমি তার সাথে ছিলাম, তাকে বিয়ে করছি। হয়তো আমাদের বিয়ে বৈধ ছিল না, তখন তো আমি জানতাম না এগুলা, কিন্তু আমি তো তাকে বিয়ে করছি, মনে থেকে করছি, যে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তো আমি এই কথাটা বলতে পারি নাই। আমাকে ওখানে আবার মারছে ভাইয়া, মারতে একবার যে আমি অজ্ঞান হয়ে যাই ভাইয়া। অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ওর কথা তো আর কেউ শুনে না। তো আমি এক পর্যায়ে অজ্ঞান হওয়ার পর আমাকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে মানে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে আবার থানায় আনার পর আমি ওসিকে বলি ভাই আমার প্রতি যদি আপনার রাগ খুব থাকে আমাকে আরও মারেন, ওরে ছেড়ে দেন, ঠিক আছে। ওসি আমার বলে তোর উপর আমার তোর সাথে কি আমার কোনো শত্রুতামি আছে, তোকে আমি মারবো। যাক এই কথা বলার পরের দিনই ভাইয়া যাক ভোর হওয়ার পরে দেওয়া হয়, ঠিক আছে। আর আমাকে চালান করে দেওয়া হয় জেলগার্ডে। তো জেলগার্ডে চালান করে দেওয়ার পরে ওখানে আমি কিছুদিন থাকি। আমার নামে কী মামলা হয় আমি কিছুই জানি না, তখন থানা পুলিশের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো যখন ঈদের ছুটি ছিল তখন কোর্ট বন্ধ ছিল। তো ঈদের ছুটির পরে কোর্ট খোলা হয়, তো আমাকে কোর্টে নেওয়া হয়। কোর্টে নেওয়ার পরে আমি কিছু বলা লাগে না, আমার জামিন হয়ে যায় ওখানে ভাইয়া। জামিন হওয়ার পর আমি আবার লক্ষ্মীপুরে চলে আসি। ও আমার কাছে কোনো টাকা ছিল না, আমাকে ওই যে একটা পুলিশে 500 টাকা দেয় মানে উনি দেওয়ার সময় বলে পুলিশে মানুষের থেকে টাকা নেয়, ফার্স্ট তোকে আমি 500 টাকা দিছি, কোনো মানুষকে এভাবে টাকা দিছি। যাক আমি লক্ষ্মীপুরে আসার পর আমাকে কেউ জায়গা দেয় না আমার বাসায়। জায়গা দেওয়া না পরে আমি আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। তার বাড়িতে কিছুদিন থাকার পর তার যেহেতু ধরেন
ভাইয়ের বউ অনেক মহিলারা আছে, নিজের কাছে খারাপ লাগে। তো ওরা আমি বলি একটা আমার কাজ ঠিক করে দেয়, আমি অন্য জায়গায় থাকি। পরবর্তী সে আমাকে একটা টাইলসের কাজ ঠিক করে দেয়, টাইলসের। তো কাজ ঠিক করার পর ওইটা হচ্ছে নোয়াখালীর কাজ। তো আমি নোয়াখালীতে যাই, কয়েকদিন কাজ করার পর আমার দ্বারা সম্ভব হয় না যে আমি কাজটা করি। তো এর মধ্যে আমি মানে কীভাবে যোগাযোগ করা যাবে এগুলো চিন্তা করতে থাকি। তো আমি আমার কাছে তো মোবাইল থাকে না, আমি ওখানে কারোর থেকে মোবাইল নিয়ে আমি যে নাম্বারগুলো মুখস্থ আছে ওই নাম্বারগুলো যোগাযোগ করতে থাকি যে আর খবর পাওয়া যায় কি না। কোনো জায়গায় কোনো খবর পাই না। তো ওরা এক আত্মীয়কে আমি কল দিয়ে একটা নাম্বার ব্যবস্থা করে একজনের কাছ থেকে আত্মীয়কে কল দিয়ে, কোথায় 1900 গেছিলো কুমিল্লার মধ্যে করতে। তো আমি ওনাকে বলি, দেখেন ভাই আপনার সাথে কোনো আমার সুযোগ নেই, আপনি কথা না বলেন তা আপনি একে কিন্তু মানে আমিও হুমকি দুমকি দিদি, যেটা সত্যি কথা। তো উনি এক পর্যায়ে আমাকে বলে যে আর জায়গায় আছে, মসুদিরহাট নামে একটা জায়গায় আছে। তো যে বলা আমি ওই কাজ আমি পরের দিনে ব্যাক করি লক্ষ্মীপুরে আবার নোয়াখালীর থেকে। তো আমি খুঁজতে খুঁজতে ওই বাড়ি পর্যন্ত যাই, আমার সাথে আমার ছোটো ভাই যায় এলাকার। তো ওই বাড়ি পর্যন্ত যাই, বাড়ির যাই আমি একটা মেয়ে বসে, আমি ওর আত্মীয় কাউকে চিনি না, একটা মেয়ে বসার থাকে। আমি যাই বলি কি, ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করে কাকে খুঁজতেছেন। আমি বলি তো ভিতর থেকে কে 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 আসছে এই কথা বলার পর আমি দৌড় দিই, রুমে ঢুকে যাই। রুমে ঢুকার পর দেখি, আমি বলি তুমি তো আমার সাথে যোগাযোগ করো নাই, মানে ওখানে আমি কান্নাকাটি করতে থাকি। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে মারবে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো, তুমি এখান থেকে চলে যাও। তো আমি বলি না আমি যাবো না, আমি দরকার হলে আমি এখানে আত্মহত্যা করবো, পানিতে লাফ দিব, আমি তারপর এখান থেকে যাবো না তোমাকে না নিয়ে। তো বলে আমি তোমার সাথে যোগাযোগ করবো, অন্তর এখন চলে যাও। তো আমি সাঁতার জানি না জানতো, মানে অন্য কেউ জানতো না। তো আমি বলি আমি পানিতে লাফ দিব, আর আমাকে পাঠায় দেয়। পাঠানোর পর আমার ছোটো ভাই এটা আমাকে জোর করে আমার এক চাচার বাসাতে নিয়ে যায়। তো ও যখন আমার চাচাকে ডাকতে গেছে, তো ওখান থেকে আমি আবার ওই বাড়িতে আবার ব্যাক করি। ঠিক আছে, মানে ও আমার ছোটো ভাই আমাকে রেখে যাওয়ার পর আমি ব্যাক করি ওই বাড়িতে। যাওয়ার পর এবার যাই চিল্লাচিল্লি করে, আর সাড়া দেয় না, মানে বাড়িতে আসে না, কুকুর সরাই ফেলছে এটাও আমি কিছু জানি না। তো এক পর্যায়ে আমি চিন্তা করছি আমি তো সাঁতার জানি, এটা জানে আমি পানিতে লাফ দিলে বের হবে। আমি যে বলা ওই কাজ, আমি পানিতে লাফ দিই। পানিতে লাফ দেওয়ার পর আমি মানে পানি খেতে থাকি ওখানে। আমি তো সাঁতার পারি না, সত্যি ভাই আমি সাঁতার পারি না, এটা আমি সাঁতার জানতাম না, এখনও সাঁতার জানি না। তো ওর মানে যে রিলেটিভ, ওর আত্মীয় যে বাড়িতে, যে আত্মীয়র বাড়ি ছিল, ওই আত্মীয় মনে করছে আমি অভিনয় করতেছি, আমি সাঁতার পারি অভিনয় করতেছি। তো ওই মহিলা বলে তুই মর। ঠিক আছে, এক পর্যায়ে দেখতেছে যে আমি পানি খাইতেছি, তখন ওনার মধ্যে সম্ভবত একটু কাজ করছে। উনি পরে আমার কলার ধরে টেনে উপরে উঠেছে। উপরে উঠায় মানে আমার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। আমার আত্মীয় স্বজন কেউ যায় না, পরে আমার আব্বু এমনি অন্য একটা লোককে পাঠায়, উনি আমার আত্মীয় হয়, যাকে পাঠায় সে তার বাড়িতে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে আমাকে বলে যে চিল্লে চলে যাওয়ার জন্য, তাবলিক চিল্লে আছে যে এখানে চলে যাওয়ার জন্য। তো আমি ওখানে যাওয়ার জন্য রাজি হই। তো এখন আমার তো মনে মনে আমি যোগাযোগ করতে হবে যেভাবে হোক। এক বান্ধবীকে কল দিয়ে, আবার অনেক কল দিই, সবাই অস্বীকার করে যে কোনো যোগাযোগ নাই। তো আমার সিম যেটা দিয়ে কল দিয়ে, এটা এই সিম নাম্বার আমার কাছে তো মোবাইলও ছিল না, সিমও ছিল না। অন্য একটা পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তার নাম্বার থেকে তাকে মানে খুঁজতেছি। তো এক পর্যায়ে আমার কাছে একটা নাম্বার থেকে কল আসে। কল ধরার পর দেখি, ওকে, কতদিন পরে এটা সম্ভবত 8-10 দিন পরে, ওই যে কুমিল্লা থেকে আসার 8-10 দিন, আমি জেলটেল খাটার 8-10 দিন পরে বলে যাওয়ার হয়েছে, তুমি ভুলে যাও। আমাকে বলতেছে এই কথাটা। আমি তো আমি যার জন্য এত রিস্ক নিলাম, আর যে সবার সামনে বলছে যে আমাকে সারা চলবে না, আমার কাছেই যাবে, সেই কথা আমাকে বলতেছে। তো আমি যাক কি বলো, যাক আমাদের ওখানে কথা, ও বেশিক্ষণ কথা বলতে পারে না, মোবাইল কেটে দেয়। তো আমি চিল্লা চলে যাই। চিল্লা চলে যাওয়ার পর আমি ওকে বলি যে এই নাম্বারটা কিছুদিন আমি আমার ছোটো ভাই থেকে হাওলাত নিব, তুমি আমার এই নাম্বারে যোগাযোগ করো কোনোভাবে যদি পারো। তো আমি চিল্লা যাওয়ার পরও কিছুদিন পরে আমার সাথে আবার যোগাযোগ করে। তো আমি তুমি এগুলো কী বলছো, তুমি বলছো আমার মানে যাওয়ার হয়েছে বাদ দিয়ে দিতে। ও আমাকে বলে আমি তোমাকে পরীক্ষা করছি। কোনটার জন্য? ওই যে যাওয়ার হয়েছে ভুলে যাও, এটা বলছে পরীক্ষা করার জন্য, যে কি তুমি আমার প্রতি কতটুকু আছো, যে তুমি চেঞ্জ হয়ে গেছো নাকি, এটা দেখার জন্য। যাক আমাদের আবার কন্টিনিউ মানে কথা হইতেছে। ও
ও লুকে লুকে আমার সাথে কথা বলবো, আমাকে বলছে একটা মোবাইল দেওয়ার জন্য। পরবর্তীতে ওকে আমি একটা মোবাইল দিই। এর মধ্যে আপনি চাকরি বাকরি শুরু করছেন? না না, আমি চাকরি বাকরি করি নাই। চলতেছেন কি করে? আমি চলতেছে যে ফ্যামিলির থেকে আমার বাবা চালাইতেছে। আর ও এখান থেকে একটা কথা বাদ গেছে, আমার বাসা থেকে আমার তেমন টাকা দিত না, হয়তো থাকা খাওয়া আমার বাসায় থাকতাম, খাইতাম। আপনি তখন পড়ালেখাও তো করেন না, আমি পড়ালেখা করি না, বেকার। সাপোর্ট করতে আমাকে, ধরেন তার সাথে কোথাও ঘুরতে গেলে সে আমাকে মানে সব টাকা খরচ সে বহন করতো, এবং কি আমি বাসায় যাবো আমার কাছে গাড়ি ভাড়াটাও বাইরে থাকতো না, বহন করতো টাকা। বেকার ছেলে বলে আপনি সময় দিচ্ছেন এবং তার জন্য আপনারা ভালোবাসতেছে, ব্যাপারটা অনেকটা এরকম? না না ভাই, এরকম না। আপনি সংসার শুরু থেকেই তো ঋণ করে চলতেছিলেন। এখনকার মেয়েরা যেরকম, যে একটা মেয়ে ও লোভী হয়, ইয়া হয়, আর আমি তো দেখতে ওরকম সুন্দরও না, এত স্মার্টও না। ওর মতো একটা মেয়ে যদি আমার প্রতি এত আন্তরিক, আমার প্রতি পিছনে টাকা খরচ করে, ও কোনো লোভ ছিল না। ও সত্যি, আমি জানতাম যে ও সত্যি আমাকে ভালোবাসতো। আর যেহেতু থানার সবার সামনে আমি যেখানে বলছিলাম যে আমি আপনারা যা বলেন, ও কিন্তু এই কথা বলে না, ও বলছে আমার সাথেই যাবে সবার সামনে। তো আমাদের এভাবে কথা চলতে থাকে, ওর সাথে আমি দেখা করতে থাকি। ও অন্য এক জায়গায় বাসা ভাড়া নেয় ওই লোকটা সহ। তো দেখা, এভাবে আমাদের কথা চলতে থাকে। তো তখন তো আমি জানি যে ডিভোর্স দেওয়া ছাড়া বিয়ে হয় না। তো একসাথে 3 মাস মানে ইয়ে হওয়া ছাড়া বিয়েও করা যায় না, 3 মাস ভিন্ন না থাকা ছাড়া বিয়েও করা যায় না ডিভোর্স দেওয়ার পরে। তো ওর সাথে আমার কথা হয় যে এখন কি করা যায় আমাদের। তো কথা, ওর এক রিলেটিভ থাকে নারায়ণগঞ্জ। তো ও আমাকে বলে যে আমি নারায়ণগঞ্জে চলে যাই, তুমি 3 মাস পরে আইসো, আমি ওখানে একটা যাই চাকরি করি, তোমাকে ওখানে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া যাবে পরবর্তীতে। তো নারায়ণগঞ্জে ও যায়, যাওয়ার পরে আমাদের কথা, ও অন্য একটা সিম ইউজ করে, অন্য একটা মোবাইল ইউজ করে, আমি অন্য একটা সিম, অন্য একটা মোবাইল, এটা কেউ জানে না, শুধু ওর সাথে কথা বলার জন্য আমি মোবাইলটা ইউজ করতাম। তো কিছুদিন পরে 1 মাস হয়ে আসার, মানে ও যাওয়ার পরে 1 মাস হয়ে আসছে, এমন টাইমে ওই লোকটা একদিন আমাকে, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, ওই লোকটা আসে আমার কলার ধরে। কলার ধরার পরে আমার সাথে হাতাহাতি হয়, মারামারিও হয়ে যায়। লোকটা মানে কে? মানে এবার আগের হাজবেন্ড, এবার কিন্তু দিয়ে যায়, ঠিক আছে, ডিভোর্স লেটার পাঠিয়ে যায়। ডিভোর্স লেটারগুলো আমার কাছে এখনও আছে। তো পাঠানোর পরে তো এই লোকটা এসে আমার মানে কলার ধরে আমার সাথে মানে হাতাহাতি হয়। এক পর্যায়ে 2টা লোক সিভিল ড্রেস আমাকে ধরে, বলে পরে পরিচিত, আমরা আইনের লোক, মানে ইয়ে করতাম না, তারা আমাকে ওখানে মারার পরে সিনজিত করে উঠাই থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করে যে আমার কাছে যে গোপন মোবাইলটা ছিল আমার হাতাহাতির মধ্যে, আমি আমার পরিচিত একটা লোকের কাছে মোবাইলটা দিয়ে দিই, যেন কোনোভাবে আমার থেকে বের না করতে যোগাযোগ। তো থানায় নিয়ে আসার পর আমাকে, মানে ওখানে এসআই একজন আছে, আমাকে অনেক মারার পর আমি কোনোভাবে স্বীকার করি না সাথে আমার যোগাযোগ আছে, আমি অস্বীকারে যাই, কোনো যোগাযোগ নাই। তো ওই রাতটা যায়, পরের দিনও যায়, আমার থেকে তো কোনো তথ্য নিতে পারে না। থানায় আটকে রাখছে আমাকে। তো আমার কাছে তো কোনো তথ্য নিতে পারতেছে না, কই আছে। তো এক পর্যায়ে তারা, ওই লোকটা সম্ভবত দেখে খেয়াল করে যে আমি একটা মোবাইল অন্য একটা লোকের কাছে দিছি। ওই লোকটা পুলিশ নিয়ে যায়, ওই মোবাইলটা উদ্ধার করে। উদ্ধার করার পরে তো আমাকে মোবাইলটা এনে বলে, তো এসে আমাকে বলে যে পিনকোড বল। আমি বলি আমি জানি না পিনকোড। এসে আমার তলপেটের নিচে একটা অনেক জোরে একটা লাথি দেয়, লাথি দিয়ে বলে তোর মোবাইল তুই পিনকোড জানোস না? আমি তো ইচ্ছা করে বলি না। পরবর্তীতে তারা কীভাবে জানে এটা খুলে মোবাইলটা, খোলার পর তারা কী করছে আমি তো আর জানি না। তো আমি বের হয়ে দেখছিলাম আর কি বিস্তারিত, যোগাযোগ করে, মানে আমার কণ্ঠ ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না, তারা মেসেজে ওই সিমটা দিয়ে কথা, মানে তথ্য নিতে থাকে কিংবা কি। তো চালাক ছিল, বিস্তারিত বলে না, ও বুঝতে পারে যে অন্য কেউ হয়তো ওর সাথে মেসেজ, যেহেতু কয়েকদিন বন্ধ ছিল যোগাযোগ, আমি কোনো খবর নাই, হঠাৎ করে নাম্বার খুলছে, তাও মেসেজে কথা বলে, কল রিসিভ করে না। ব্যাপারটা বুঝতে পারে অন্য কেউ হয়তো এটা করতেছে, বলে না। কিন্তু আমার ওই মোবাইলে ওই যে নারায়ণগঞ্জ রিলেটিভের নাম্বার থাকে, তারা কি করে ওই লোকটাকে, ওই মহিলাটাকে কল দেয়। কল দেওয়ার পর ওই মহিলাটাকে আমার পরিচয় কথা বলে, যেহেতু আমার নাম্বার, মহিলাটা আমার গলার স্বর চিনে নাই। ওরা কল দিয়ে বলে কই, ঠিক আছে, ওই মহিলাটা বলে যায়, তারা তো কনফার্ম হয়ে যায় নারায়ণগঞ্জে। যাক, আমাকে ওখানে 2 দিন 2 রাত রাখে। পরের দিন সকালে আমাকে ওসি রুমে নেওয়া হয়। ওসি রুমে নিয়ে ওসি আমাকে বলে, মানে ওরা বাইর করে দেওয়ার জন্য, আমাকে কয়েকটা থাপ্পড় দেউনি, তো বাইর করে দেওয়ার জন্য। আমি বলি আমার সাথে ওর সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি জানি না ও কই। এবার আমি আবার মানে নতুন ঘটনা বানাইতে থাকি, ও কই আছে আমি জানি না, এমনি আমার সাথে যোগাযোগ করছে, আমি সত্যি জানি না কই আছে ও। তো ওসি আমারে বলে কি, তুই সাদা স্ট্যাম্পের উপরে সিগনেচার দে, সিগনেচার দিয়ে তুই যা, কিন্তু ওরে খুঁজে বাইর করে দিতে হবে। তো
তো এখন আমি পরে রাজি হই, সাদা স্ট্যাম্পের উপর সিগনেচার দিই, ওসি আমাকে ছেড়ে দিয়ে এসআই ও বলে কি এর মোবাইল কি এরকে দিয়ে দিব, ওসিকে জিজ্ঞেস করে, ওসি বলে দিয়ে দেন মোবাইল, আমার মোবাইল আর কি। পরে আমাকে মোবাইল দেওয়ার পর আমি বের হয়ে কল দিই, দেখি যে আমার মোবাইলে ব্যালেন্স নাই। কিন্তু আমার মোবাইল তো সবসময় ব্যালেন্স থাকে, ব্যালেন্স নাই। পরে দেখি যে হাওলাত করা মানে টাকা শেষ, কার সাথে কথা বলছে আমি তো এগুলো জানি না। পরবর্তীতে আমি এক জায়গায় আমার সাথে কোনো টাকা ছিল, আমি 100 টাকা একজন থেকে হাওলাত নিয়ে মোবাইলে ঢুকে আর মেসেজ করি এরকম কল ইমার্জেন্সি কথা আছে, আমি অন্তর। তো বলছে যে কল দেওয়ার জন্য, এবার তার শুনতে পারবে যে আমি আসলে অন্তর কিনা। তো কল ধরছে আর আমি বিস্তারিত বলি, বলার পর মানে আমি নিজে শিখে তুমি ওই লোকটারে কল দাও, কল দিয়ে বলো মানে আমি অন্তরের সাথেও থাকবো না, আপনার সাথেও থাকবো না, আপনি আমাকে আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে, এই কথাগুলো বলো। ওই লোকটাকে কল দেয় সম্ভবত, কল দেওয়ার পরে কথা হয়, কি কথা হয় এগুলো তো আমি জানি না। তো কিছুদিন পরে দেখি আমার যোগাযোগ হতে থাকে এরকম। এর মধ্যেও আমার বাবা আমাকে শর্ত দেয় যে আমি বিদেশ যাইতে যদি রাজি হই তাহলে আমাকে যে মানে যেতে দিবে, মানে থানার থেকে বের করবে, এছাড়া আমাকে বের করবে না থানার থেকে। তো আমি চিন্তা করছি যে আমার কাছে যেহেতু টাকা নেই, টাকার জন্য আমি কিছু করতে পারতেছি না, এটা ভালো সুযোগ, আমি ওনাদেরকে বলে আমি চলে যাই, কিন্তু আমি আমার মূল লক্ষ্য আবার নিয়ে সংসার করব। তো আমি রাজি হই। এর মধ্যে আমার মানে বিদেশের লাইন হইতে হয়, দীর্ঘদিন মানে আর যোগাযোগ নাই, নাম্বার পুরো অফ। কিছুদিন পর আমি শুনতে পাই ওই লোকটার বাসায়। কেন? আমি তো এই বিস্তারিত জানি না। তো আমার তো কাছে অনেক খারাপ, আমরা তো আবার বেমানি করলো, মানে এরকম করতে পারলো। তো কিছুদিন পর হঠাৎ করে মানে আমি বিদেশ যাব, মানে ফ্লাইট হয়তো 2 দিন পরে, তো হঠাৎ করে কল দেয় একটা নাম্বার থেকে। কল দেওয়ার পর কান্নাকাটি করে, বলো অন্তত তুমি কি করে আছো, তুমি আমাকে যেমন হয় একটা মোবাইল দাও, ব্যবস্থা করে দাও আমি তোমার সাথে যোগাযোগ করার জন্য। তো আমি ওরা বিস্তারিত বলে আমি তো বিদেশ চলে যাইতেছি। তো ও মানে কান্নাকাটি শুরু করে, তুমি আমার না বলে বিদেশ যাইতেছো কেন, মানে কি? আমি বলি দেখো আমি তোমার জন্য যাইতেছি, আমি এখানে তো কিছু করতে পারতেছি না, বিদেশ যা আমি তোমাকে আবার নিয়ে যাব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। ও বলে আমি অবশ্যই অপেক্ষা করব। তো ও বলে একটা মোবাইল ব্যবস্থা করে দাও আমাকে। এখন আমার সাথে তো আমার পরিচিত কেউ কথা বলে না, রিলেটিভ কেউ কথা বলে না। ওই লোকটার ভয় হলো, লোকটা রাজনীতি করতো, ওই লোকটা মানে বড় একটা পোস্টও ছিল জেলার, এই ভয়ে অনেকে আমার সাথে যোগাযোগ করতো না, কথা বলতো না। এই লোকটা বিভিন্নভাবে হয়রানি করবে, আগেও ওই আর ওই আমার পরিচিত লোকদেরকে অনেকভাবে হয়রানি করছে এই লোকটা। তো এরপর আপনি বিদেশ চলে যান? হ্যাঁ, এরপর আমি বিদেশ চলে যাই। কতদিন পরে ফেরেন? তারপরে আমি 23 মাস পরে ফিরি। 23 মাস? জি। ওখানে ফেরার পরে না, ওখানে থাকাকালীন আমি কিছু কথা আছে, থাকাকালীন সাথে যোগাযোগ করে। আমার ফেসবুক একটা আইডি আছে এপসিলন অন্তর, এটা সবসময় চালু থাকে, এখনো চালু আছে। মানে আমি আমার আইডি নষ্ট হইলেও, আমার আইডি বন্ধ হলে আমি এই নাম দিয়ে সবসময় আইডিটা খুলি। আচ্ছা। কারণ আমি জানি এই নামটা জানে, যেন কোনোভাবে আমার নাম্বার না জানলেও আমার এই আইডিতে যোগাযোগ করতে পারে। এবং কি আমার আইডিটা এখনো চালু, আমি এখনো চালু করছি, কিছুদিন আগে বন্ধ ছিল, এখন আবার চালু করছি আইডিটা এপসিলন অন্তর। তো আমার সাথে যোগাযোগ করে, আবার যোগাযোগ করার পরে কথা হয় যে আমরা আবার কিভাবে যাবে, আমাদের আবার কথা চলতে থাকে। চলতে চলতে হঠাৎ করে মানে আবার ও ধরা খেয়ে যায় কথা বলাকালীনে। ও আমাকে বলো মোবাইল দেওয়ার জন্য, মোবাইলও দিই আমি একটা। তো কথা চলাকালীন ও ধরা খেয়ে যায় মোবাইলটা। ধরা খাওয়ার পরে তো আমি ওখানে আবার ভেঙে পড়ছি, আমি কাজ টাজ কিছু করতেছি না, চিন্তায় ভেঙে পড়ছি। এর মধ্যে আমি মানে অন্য লোকের কাছে শুনতে আবার প্রেগনেন্ট। জি, নেক্সট প্রেগনেন্ট আবার। এর মধ্যে আবার যে ফেসবুক আইডিটা চালাইতো, এই ফেসবুক আইডিটা আমার কাছেও ছিল, পাসওয়ার্ড ছিল, আমি আইডিটা ঢুকে দেখতাম যে তার এক পরিচিত লোককে মানে একটা মেয়েকে বলতেছে যে মানে ওরা ওষুধ ব্যবস্থা করে দেওয়ার জন্য বাচ্চাকে নষ্ট করে ফেলবে। তো মানে ওর এখানে হয়তো দোষ ছিল না কোনো, ও আমাকে মানে ওই মেয়েটাকে বুঝাইতেছে যে দেখছিলাম মানে আমি যে দেখতেছি জানা না, বলে আর কি যে আমার কোনো এখানে ইচ্ছাই ছিল না। কারণ মেয়ে অনেকে বলে যে বাচ্চা যদি ও ইচ্ছা না থাকে বাচ্চা হয় কিভাবে, তাহলে তো ধর্ষণকারী তার বাচ্চা হইতো না যদি ওর দোষ থাকতো। তো যাক, আমি এটাও মেনে নিই যে হয়তো ধর্ষণকারীও তো ওই মেয়েটাও তো প্রেগনেন্ট হতে পারে। তো ফিরে আসার পরে আপনার সাথে কি কাণ্ড? তো ফিরে ওখানে আমার অনেক দিন কথা হয় না, লং টাইম কথা হয় না। আমি বিদেশ পরে আমার তো মনে আমি দেশে যাবো, আমি দেশে আসার জন্য তখন থেকে মানে করতেছি, কিন্তু আমার
যে আমার রিলেটিভ নিচ্ছে, আমার রিলেটিভ আমাকে আসতে দিচ্ছে না। তো আমি এক পর্যায়ে কী করে আমি ওখানে অবৈধ হয়ে যাই। অবৈধ হইলে দেশে আসাটা সহজ সৌদি আরব থেকে। তো অবৈধ হয়ে যায় যে কথা ওই কাজ, আমি অবৈধ হয়ে দেশে চলে আসি। চলে আসার পর আরজুর সাথে অনেকভাবে যোগাযোগ করতে চেষ্টা করি, কোনোভাবে আর যোগাযোগ হয় না। তো একদিন আমি বাজারে, লক্ষ্মীপুর বাজারে বসে আছি, বসে বসে মোবাইল টিপতেছি, হঠাৎ করে আমাকে কে জানে ডাক দেয় মতো। ডাক দেওয়ার পরে আমি দেখি যে অন্ধকার একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি তাড়াহুড়া করে দৌড়ে যাই ওখানে। যাওয়ার পরে দেখি যে, তো আমি ওখানে যাই কান্নাকাটি শুরু করি, তুমি আমার সাথে এতদিন যোগাযোগ করো না কেন? তো আমি বলি, আমি তো তোমার জন্য আমার নাম্বার আগের গুলো চালু রাখছি, তুমি কল দিবা, আমার বাংলা লিঙ্কের গ্রামীণ নাম্বারটা, তুমি তো কল দিলা না। তো এইভাবে ও মানে ওখানে কান্নাকাটি করে আমার সাথে। তো কান্নাকাটির পরে ওখান থেকে আমাদের আবার যোগাযোগের মধ্যে ওর এখন কিন্তু 2টা বেবি। ওই বাচ্চাটা ছোট, দ্বিতীয়টা ছোট, 3 বছর চলে তখন 3 বছর চলে মেবি। তো ও বলে যে বাচ্চাটা যে ছোট বাচ্চাটাকে নিয়ে যাই, ঠিক আছে, ওর তো কোনো দোষ নাই, ওকে নিয়ে যায়। তো আমি রাজি হয়ে আমরা আবার পালাবো। এটা হচ্ছে বড় বাচ্চা রেখে ছোটটা নিয়ে পালাবো। 23 সালের কাহিনী এটা। তো আমরা আবার পালাবো, যে বলা ওই কাজ, আমরা সিম টিম যেগুলো চালাতাম সব বন্ধ করে আমরা হাতিয়ে চলে যাই। হাতিয়ে যাওয়ার পর আমরা ওখানে মানে আবার থাকা শুরু করি। ওখানে আমাদের সিম টিম কিছু নাই, আমাদের মোবাইল নাই, আমাদেরকে আর ট্র্যাক করেও কিছু করেও পাইতেছে না। আমরা ওখানে 2 মাস থাকি। 2 মাস থাকার পর আমার এক পর্যায়ে মানুষের টুকিটাকি ঝগড়া হয়, বাচ্চাটাকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, করে ওই বাচ্চাটাকে নিয়ে দিয়ে আসে, আমাকে না বলে, ঠিক আছে। তো আমি তো ওখানে জোর করে নিয়ে গেছে, তো আরজুকে খুঁজতেছি। তো এক পর্যায়ে সাথে আমার আবার যোগাযোগ হয়, ঠিক আছে। তারপর আমি অমুক জায়গা আছি, আমি বাচ্চা দিয়ে আসছি, আমি যাই নাই, আমি আসি অমুক জায়গা, তুমি আমার এসে নিয়ে যাও। তো আমি গিয়ে নিয়ে আসি। বাচ্চা ছিল না, বাচ্চা দিয়ে আসছে। জি, বাচ্চা অন্য একটা বাড়িতে দিয়ে রেখে ও মানে চলে আসছে আর কি। ওই বাসায় গেলে তো ওকে আটকাবে, কিন্তু অনেক, হ্যাঁ, ও কিন্তু ডিভোর্স মানে দ্বিতীয়বারও ডিভোর্স দিয়ে যায়। প্রথম ডিভোর্স দিয়েই আইছে, হ্যাঁ, এবার দ্বিতীয়বার ডিভোর্স দিয়ে যায়। তো যাক, আমরা আবার ঢাকায় থাকতে থাকি। তো এক পর্যায়ে আমি চাকরি নিই, চাকরির পরে কিছু চাকরি করার পরে আমি বাসায় এসে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার তো আর এত চিন্তা নাই। বাসায় এসে পর আর নাই 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 বলতে আমি ওরে পাগলের মতো খুঁজছি ভাইয়া, বিশ্বাস করেন, আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। আমি অনেক জায়গায় কল দিছি, কেউ মানে স্বীকার করে কই আছে। পরবর্তীতে আমার এক ছোট ভাই আমাকে কল দেয় যে ভাই, ও তো আবার ওই বাসায়, আবার হ্যাঁ, ওই লোকটার বাসায়, ওই লোকটার বাসায় আমরা দেখছি এমন। তো আমি কি করে, আমি চিন্তা করি আমার নামে যেহেতু লোকটা মামলা করছে, আমি তো গেলে লক্ষ্মীপুর গেলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে, লক্ষ্মীপুর ঢুকা মাত্র। আমি চিন্তা করছি আমার মরছে, আমি দরকার হলে তারপর আমি থেকে শুনবো কি না চাই। আমি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন নেমে একটা ডেটলের বোতল কিনি, ওই বোতলটা নিয়ে আমি সরাসরি তাদের বাসায় যাই। ডেটল খাবেন? জি, ওদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে এখন দেখি যে ওই লোকটার ভাই নিচে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। কয় তুই আবার আসছস আমাকে বলে। তো আমি ওনারে বলি যে আমি তো জানি উনি আমার পুলিশে খবর দিবে। আমি ওনার সামনে ডেটল খুলে খাওয়া শুরু করে দিই। এই ডেটল খাইতেছি আর বলতেছি, ঠিক আছে। আমার চিন্তা হচ্ছে আমি ডেটল খাইতে টেস্ট কেমন ভাই, আমি আগে কখনো জানতাম না যে এত বাজে মানে মানে আমি ডেটলের গ্রানটা এখনো সহ্য করতে পারি না, মানে আমার কাছে এমন লাগে, পুড়ে যাবে তো না। জি, আমি কিন্তু মনে করছিলাম কি ডেটল খাইলে কিছু হবে না, সে মানে ধরবে এমন কিছু। আমি কিন্তু খেলে কিন্তু খাই না ভাইয়া ডেটলটা। তো আমি ডেটল খাওয়ার পরে দেখি যে আমার মানে প্রথমে দেখি যে আমি স্বাভাবিক, আমার কিছুই হইতেছে না। মানে 20-30 মিনিট যাওয়ার পর আমার দমটম সব বন্ধ হয়ে আসতেছে। আমার নিজের ভিতরে লাগতেছে কি আমার তো এবার মানে নিঃশ্বাস ফালাইতে পারতেছি না, তো আমি এর মধ্যে কিন্তু আমার লড়াই চালাইতেছি, আমার চিল্লা। তো ওই লোকরা মানে ওই বাসা থেকে আশেপাশে মানুষ বের হয়, তো বলে কি এই ছেলেটা হইতেছে, ছেলেটাকে কেউ ধরেন, যে হসপিটালে নেন অন্তত। ওই যে ওই সাবেক হাজব্যান্ডের মানে ফ্যামিলির লোক বাইরে হয়ে বলে না, এই নেশা করছে, মদ খেয়ে আসে, পাগলামি করতেছে, পুলিশকে খবর দিই আমরা। তো তারা হয়তো পুলিশকে খবর দিচ্ছে, পুলিশ এসে পুলিশ আমাকে ধরতেছে না। পুলিশের কথা আমি কিছু শুনছি, পুলিশ কাকে কল দিয়ে বলতেছে এই মিথ্যা কথা বলছে, এই কোনো সন্ত্রাস না, আমরা এসে দেখি যে একটা অসুস্থ লোক পড়ে রয়েছে এখানে, এর হসপিটালে নিতেছে না, এই হয়তো মারা যাবে, তাড়াতাড়ি কি কোনো একটা ব্যবস্থা করেন। কাকে বলতেছে পুলিশ আমি এটা জানি না।
পরবর্তীতে আমার পুলিশ আমাকে ধরতেছে না ভাইয়া, আমার মুখে হ্যাঁ ধরতেছে না, আমি ওখানে পড়ে রয়েছি, আমাকে যে কেউ হসপিটাল নিয়ে আমার মানে আমার মুখে দেওয়ার কথা বাইরে দিতেছে না। আমি যতটুকু চেষ্টা করছি, হ্যাঁ ফ্যান আমি ডাকতে চেষ্টা করতেছি, কারণ আমি মনে করছি যে অভিনয় করার জন্য খাইছি ঠিকই, কিন্তু আমি পরবর্তীতে বুঝছি যে আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো এখানে আমার শেষবার মতো একবার দেখি। তো ডাক্তারছিলাম তো ওখানেও ডাক্তারছিলাম, তো আমার চাচা এসে আমার হসপিটাল নিয়ে যায়, ওখান থেকে আমার হসপিটাল বাদ করে দেয়, সরকারি হসপিটাল নিয়ে যাওয়ার পরে বাদ দেওয়ার পরে আমাকে বলে যে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ওনারা বলে। তো বলছে যে কাছে ধারে নিলে আমার ফ্যামিলি থেকে মনে করছে ঢাকা পর্যন্ত হয়তো টিকবে না, অন্য হসপিটালে নিয়ে কাছে ধারে। তো আমাকে একটা মাস দিয়ে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে কয়েকদিন থাকি, থাকার পরে যাক আমি আবার সুস্থ হয়ে ব্যাক করি ওখান থেকে। ব্যাক করার পরে যাক যোগাযোগ নিয়ে আমি চলতে থাকি ভাইয়া। বিশেষ করে আমি কিছু খাইতে পারতাম না, ওই লোকটা আমাকে ওই অবস্থাতে পুলিশে ধরায় দেয়। তো পুলিশে ধরা দেওয়ার পর পুলিশ নিয়ে আমার নিয়ে, এর মধ্যে আমি আমার ফেসবুক আইডি থেকে আমার সাথে অনেক ছবি ছিল, ওগুলো ছাড়ি ফেসবুকে। তো পুলিশে নিয়ে আমাকে থানাত নিয়ে মারা শুরু করে, বলে ছবিগুলো ডিলিট কর, আর কার কার মোবাইল আছে বল। আমি বলি ভাইয়া দেখেন আমার অন্য কারো মোবাইলে নাই, আমার ফেসবুক আইডি, আমার যেহেতু মোবাইল নেই আমি অন্য একজনের মোবাইলে আমার ছবি কি ভালো ছবি না ছবি বাজে ছবি না, ব্যক্তিগত ছবি, কিন্তু খারাপ ওরকম খারাপ কোনো ছবি না। তো আমাকে বলে কার কার মোবাইল আছে সত্যি কথা বলতে, এখানে আমাকে থানাত নিয়ে অনেক মারে পুলিশে। তো মারার পরে পরে আমার আইডিটা বলে, আমি বলি ভাই আমার অন্য কারো মোবাইলে আর ছবিগুলো নাই, আমার মোবাইলে আছে, আমার নিজেরও মোবাইল না, আমি অন্য মোবাইল থেকে আমার আইডি লগ ইন করে ঢুকি, তো এখান থেকে ছবিগুলো ছাড়ছি। তো আমার মানে পরবর্তী আমার জোর করে আমার মানে আইডিটা ডিলিট করাই দেয় একেবারে, এপসিলন তো আইডিটা একেবারে ডিলিট করাই দেয়। ডিলিট করানোর পর আমি এর মধ্যে কথা হচ্ছে না, আমার কথা হয় না, কোথায় আছে আমার যোগাযোগ নাই, আমাকে থানাতে করছে, আটকে রাখছে। তারপর দেখা হলো কখন ওর সাথে? তো আমি ওখানে দেখা হয়েছে আরো কিছুদিন পরে। তো আমি থানাতে একটা কাগজ আমার নামে কমপ্লেন করছি, তারা বলছে, কিন্তু পরবর্তী আমি শুনি যে এটা মিথ্যা কথা। তো তারা মানে আমাকে এভাবে মারার পরে আমি আইডিটা ডিলিট করার পর আমাকে ইয়ের দিকে যে জেলগাড়াতে আবার চালান করে দেয়। পরের দিন আমি জেলে কিছুদিন থাকি, এক সপ্তাহ পর আমার জামিন হয়। আবার জামিন হওয়ার পর আমি আমার সাথে এবার আমার ফ্যামিলি কেউ আমার সাথে যোগাযোগ করে না, আমার আম্মু বলেন আব্বু বলেন কেউ আমার সাথে কথা বলে না, আমার আত্মীয় স্বজন কেউ বলে না। ওনার হয়তো রাক্ষোভে বলে না, কিন্তু আবার অনেকে কথা বলে না, মানে হয়রানি হওয়ার ভয়ে কথা বলে না। ওই লোকের মানে ওই লোকের ভয়, ওই লোক যেহেতু পোস্টে আছে আর থানার দালালিও করে, পুলিশের সাথে ভালো সম্পর্ক, কখন কে বিপদে পড়ে। হ্যাঁ, তাই আমার সাথে কেউ যোগাযোগ করতে। দেখা হয় কতদিন পরে? 4 মাস পরে। তখন কি আবার আপনারা বিয়ে করেন? জি আবার বিয়ে করি। বিয়ে করার পর উঠান কোথায়? আমরা তখন আবার প্ল্যান করতে থাকি যে আমরা কিভাবে চলে যাব ওখান থেকে আরেক জেলায়। হ্যাঁ আর বলে আমি বলি তুমি আমার নামে থানায় করছো, আমি কিছু করি নাই, আমি কোনো কিছুই বলি নাই, সব আমাকে। তাহলে ওই যে আবার উঠাইলেন বাসায়, শেষবার কি পারি নাকি? হ্যাঁ এবারে কেমনে শেষ হলো ঘটনাটা? তো শেষ কথা হয় ওখান থেকে কথা হয় যে আর করে নিয়ে আসে, বলা হয় যে ওদের সাথে না যায় তাহলে আমারে বিভিন্নভাবে হয়রানি করবে, মারবে, হ্যান ত্যান এগুলো বলে নিয়ে যায়। তো যাওয়ার পর আবার যোগাযোগ হলে আমরা আবার প্ল্যান করতে থাকি আবার চলে যাব। ও এবারও বলে যে বাচ্চাটা নিয়ে যাবে, ঠিক আছে, দুটো বাচ্চা নিয়ে যাবে? না দুটো না, একটা ছোটটাকে নিয়ে যাবে। ওকে। তো আমরা যে কথা আমরা ছোট বাচ্চাটাকে নিয়ে অন্য একটা জেলায় যাই। জেলা যাওয়ার পরে ওখানে আমরা 2 মাস প্লাস থাকি ওখানে। 2 মাস প্লাস। তখন তো ডিভোর্স দেয়নি জামাইরা? এবারও ডিভোর্স দিয়ে আসছে। আয় হায়। তারপর জামাইকে ডিভোর্স 3 বার দিছে, ডিভোর্স। আমাকে বিয়ে করছে 4 বার। আরে বাপ রে। তো ডিভোর্স দেওয়ার পরে তো আমরা এখানে আসি, ওই জেলায় যাই 2 মাসের বেশি থাকি, যেহেতু অন্য জেলা মফস্বল জেলা, আমি কাজ পাই না, আমি অনেক কাজ খুঁজি, আমার কাছে তো ওরকম টাকাও নাই, কাজ খুঁজতে থাকি। পরবর্তী আমি সিদ্ধান্ত নিয়ে ঢাকা যাই, চাকরির ব্যবস্থা হবে একটা, খুঁজে পাওয়া যাবে, আমরা ঢাকায় আসি। তো ঢাকা আসার পরে তো এভাবে চলতে থাকে, কিছুদিন চলতে থাকে, আমি কাজ খুঁজতে থাকি। ওর সাথে আমার কোনো মানে এমন না যে ঝগড়া হয়তো, টুকিটাকি সংসারে হয়, কিন্তু খারাপ কোনো ইয়ে ছিল না, মানে কোনো মহামারী কোনো ঝগড়া ছিল না। এক পর্যায়ে আমি বাসায় এসে দেখি যে আমার তো ধরেন আমি নিজে কোনো মোবাইল ইউজ করতাম না, মোবাইল ছিল, মোবাইল দিছিলাম। আমি বাসায় এসে দেখি যে এবার কাপড় নাই। তো আমি এবার খুঁজতেছি, মানে খুঁজতে মানে এখন পর্যন্ত আর কোনো খবর পাইলাম না। এখন
খুঁজতেছি। এখন আমি লক্ষ্মীপুরও ব্যাংক যাইতে পারতেছি না, যে হয়তো আমার নামে। কবেকার এই ঘটনা, কবেকার? এই ঘটনা 2 সপ্তাহ আগের কথা সম্ভবত। নাই, নাই, কোনো জায়গায় খবর নিচ্ছি, কোনো জায়গায় কেউ আমার কলও ধরতেছে না, কোনো জানাইতে। মানে এখন আপনার সে বিবাহিত স্ত্রী? জি। ও মাই গড। সে কই আছে আমি এটাও জানি না। আমি খুঁজতেছি কি দেশে পরিস্থিতি, সে ভালো আছে খারাপ আছে কি অবস্থা, আমি দেশও বাড়িতে যাইতে পারতেছি না, যে আমার হয়তো মানে অ্যারেস্ট হয়ে যেতে পারি, মানে এমন কিছু, মানে অ্যারেস্ট হয়ে গেলে আমি ওরে খুঁজতে। আপনি অন ক্যামেরায় বলেন, আর যদি কিছু বলতে চান বলেন, এদিকে তাকায় বলেন। আমি হাত জোর করে বলি, যদি আমাকে পছন্দ না করে, আমার সাথে থাকতে না চায়, তাহলে আমার বিন্দু মাত্র কোনো ইয়া নাই, মানে ওকে বিরক্ত করার কোনো ইচ্ছা নাই। কিন্তু ওরা যদি কেউ জোর করে আটকে রাখে, আমি তো আমার মতো কাছে তো দেওয়ার মতো কিছু নাই। আমার মূল্যবান জিনিস আছে, আমার শরীরে কিডনি আছে, লিভার আছে, এগুলো যদি কোনো মানুষের দরকার হয়ে থাকে, আমি এগুলোর বিনিময়ে একটা বার শুনতে চাই কি আমাকে চায় নাকি না চায়, শুধু এই কথাটা শুনতে চাই। আর যদি তাকে কেউ জোর করে আটকে রাখে, ভাই এই ভিডিওটা তো অনেক হাজার হাজার মানুষ দেখে, আরজে নীরব ভাইয়ের এই প্রোগ্রামটা, তো কেউ যদি দয়াবান হয়, অন্তত ওকে আমার কাছে দেওয়ার দরকার না, আমার সাথে সংসার করার দরকার না। ওকে যদি অন্য কেউ জোর করে আটকে রাখে, ও যেন ওই লোকটার থেকে ওইটার থেকে রক্ষা পায়, অন্তত এতটুকু উপকার করেন কেউ ভাই, আমার অন্তত এতটুকু উপকার করেন, আমার আর কিছু চাই না ভাই। ওর একটু আমার সাথে একটু যোগাযোগ করে দেন। ও যদি আমারও বলে যে আমার দরকার নেই, তাহলে আমি আর কখনো কোনোদিন ওর সামনেও আসবো না, শুধু আমার এতটুকু উপকার করেন। মাই গড গড, আমি এই পুরো গল্পটা শুনছিলাম এবং আমার কাছে অদ্ভুত লাগছিল, বারে বারে ঝাঁকি খাচ্ছিলাম। একটা মানুষ, এখন আমরা একবার হাত ছেড়ে গেলে আর ধরতে চাই না, সেখানে প্রতিটা মোমেন্ট একজন চেষ্টা করছে আর একজনের সঙ্গে টিকে থাকার জন্য। ভাই আমি ওরে সবসময় চাই, আমি 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 ওরে কখনো ছাড়তে পারবো না। আর ও যদি আমার না চায়, তাহলে আমি ওরে ভালোবেসে যাবো, অন্য কোনো কোথাও বিয়েও করবো না। বলেন কিছু বলতে চালার। যদি ভিডিওটা কোনো সময় কোনোভাবে দেখো, তুমি তো জানো আমি তোমার কতটুকু ভালোবাসি। আমি কিন্তু ওরকম ছোটো পোলাপান না, যে মানে জানতাম না যে এমন কিছু হবে, আমার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এগুলো কিন্তু আমি জেনে তোমার সাথে আমার ঘর ছাড়ছি। তুমি একবার আমার সামনে আসি বলো সত্যিটা, তুমি যদি আমার না চাও, আমি তোমার কখনো কোনোদিন বিরক্ত করবো না, তোমার সামনে আসবো না, বিশ্বাস করো। আমি তোমার কোনোদিন বিরক্ত করবো না, আমি তোমার ভালোবাসি।